রাজনীতিতে এখন নতুন মুখ কমই দেখা যায়, মানে দেখা যায় যে যত ভোট এগিয়ে আসে বা বিশেষ কোনো মুহূর্তে এক ফুল থেকে আরেক ফুলে দলাদলিটা বেশি। নতুন মুখের খুবই অভাব। আর নতুন মুখ তোমরা যারা আসবে আগামী দিনে কতটা স্বাধীনভাবে কাজ করতে পারবে, কারণ এখন সবই একটা যেন কাটমানির ব্যাপার চলে আসে, খাওয়া খাওয়াই দলাদলি, বা কাজ করতে চাইছে তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না, এমনও কিন্তু অভিযোগ সামনে আসছে। না, নতুন মুখ নেই বললে আমি বিশ্বাস করবো না। নতুন মুখই আমার মনে হয় সবচেয়ে বেশি আছে। তুমি কথাটা বলো না, তৃণমূল যখন ভোটের ক্যান্ডিডেট দেয়, যারা দলের পুরনো কর্মী তাদেরকে টিকিট না দিয়ে ওই কাঞ্চন মল্লিক, কোথাকার জুন মালিয়া, কোথাকার ইউসুফ পাঠান, যাদের রাজনীতির সাথে দূর অব্দি কোনো সম্পর্ক নেই, তাদেরকে টিকিট দেওয়া হয়। কিন্তু যে কর্মীটা সৎ এবং নিষ্ঠার সাথে তৃণমূল করেছে, তৃণমূলের পতাকা ধরে রাস্তায় নেমে আন্দোলন করেছে, তাদেরকে টিকিট দেওয়া হয় না। এবং উল্টোটা বিজেপির ক্ষেত্রেও হয়। সেখানে নতুন মুখ নেই বললে, এরাই তো নতুন মুখ, এরাই তো। এবার আগামী প্রজন্মের মুখ যদি বলতে চাও, ইয়াং জেনারেশনের আসছে কিনা, সেক্ষেত্রে আসছে কিছুটা ক্ষেত্রে সত্যি। যেমন দেবাংশু ভট্টাচার্যরা টিকিট পেয়েছিলেন। এবং আমি যদি আমাদের বামপন্থী দলগুলোর কথা বলি, সেখানে তো নামগুলো বললাম, সৃজন দা কিংবা দীপশিতা দি, সায়ন ব্যানার্জির মতো ছেলেরা এসছে, তো মীনাক্ষী দি আছেন। তো এরা তো আগামী প্রজন্ম, যারা পুরনো কর্মী, সৎ অসৎ হোক, পুরনো কর্মী দলের জন্য খেটেছে, অন্তত তাদের সেইটুকু প্রাপ্তি। আমি আরেকটা এক্সাম্পল দিই। তুমি একটা জিনিস মনে থাকবে যে বাবুল সুপ্রিয় যখন বিজেপিতে ছিল, তার বিরুদ্ধে একটা অভিযোগ উঠতো, একজন ইমাম সাহেবের ছেলেকে উনি আসানসোলের একটা দাঙ্গায় খুন করেছেন। এই অভিযোগটা কে করতো? তৃণমূল কংগ্রেস। এবং এই বাবুল সুপ্রিয় একসময় মমতা বন্দ্যোপাধ্যায় মমতাজ বেগম বলে অসম্ভব গালিগালাজ করতেন, মুখ থেকে মমতাজ বেগম ছাড়া নামটাই উনি উচ্চারণ করতে পারতেন না। তারপর তো গান টান লিখলেন, কালীঘাটে টালির চালা, ওই চোরেদের পাঠশালা। এইটা বলার পরে যখন উনি আবার তৃণমূলে পা দিলেন, তখন তৃণমূলের যেসব কর্মীরা, ওইসব ইমাম সাহেব যাদের ঘরে হয়তো তৃণমূল করতো কিছু লোক, তারা বাবুল সুপ্রিয়র হয়ে পতাকা ধরে, তৃণমূলের ঝান্ডা ধরে রাস্তায় নেমে বাবুল সুপ্রিয়র হয়ে প্রচার করছেন। এই দিনগুলো আমাদের কেন দেখতে হবে রাজনীতিতে? এই দিনগুলো দেখার জন্য কি আমরা রাজনীতিতে এসেছি, নাকি রাজনীতিটা মানুষের কাছে সমাজটাকে এই অবক্ষয় থেকে আমরা বেরিয়ে এসে নতুন একটা প্রজন্ম, একটা নতুন সমাজ দেখাবে, তার জন্য আমরা এসেছি? এবং যে ছেলেমেয়েরা গরম ভাতের লড়াইয়ের কথা বলতে পারবে, শিক্ষা ব্যবস্থা, চাকরির কথা, একটা মুসলিম ছেলে হোক, একটা হিন্দু ছেলে হোক, তাদের এসএসসির পরীক্ষাটা হবে কিনা, তাদের টেটের পরীক্ষাটা হলো কিনা, এইটা নিয়ে কটা ছেলে কথা বলতে পারবে, তাদেরকেই রাজনীতিতে আসা উচিত। যারা ধর্ম নিয়ে কথা বলে, বাবুল সুপ্রিয়র মতো নেতা, তাদের মতো লোকেদের আমার মনে হয় না রাজনীতিতে কোনো জায়গা দেওয়া উচিত। একটা অভিযোগ রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যায় যে এই যে প্রবীণ আর নবীন যে বাম নেতৃত্ব আছে বা পলিটব্যুরোর যে কমিটি, সেখানে তরুণরা কি কোথাও ব্রাত্য, কোথাও কি তাদের সেভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না? তৃণমূলের কথা বলছেন নাকি? না, সিপিএমের কথা বলছি। না, এটা ঠিক নয়। আমি তো অনেক বাম মেয়েদের মিছিলে গেছি, কভার করতে গেছি, এবং সেখানে আমি মীনাক্ষী দিকে দেখেছি। আমি যদি একটা কথা বলি, কিছু বছর আগে, 1 বছর আগে, 7ই জানুয়ারি 2024 সালে যে ব্রিগেডটা হলো বামেদের, সেখানে তো সব তরুণ মুখরাই ওখান থেকে মঞ্চ থেকে বক্তৃতা দিলেন। তাই এই ন্যারেটিভ যারা ছড়িয়ে দিচ্ছে, আমার মনে হয় না এতে আমার বিশ্বাস করার কোনো কারণ আছে। বিমান বোস বলুন কিংবা রবীন দেবের মতো যারা বয়স্ক নেতারা, তারা কিন্তু হালটা দিয়ে দিয়েছেন পরের জেনারেশনকে, এবং সেটাই তো হওয়া উচিত। এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো একটা নিয়ন্ত্রিত কোনো পার্টি নয়। এটা একটা এমন একটা পার্টি যে পরপর তোমাকে আস্তে আস্তে ধাপ ধাপ করে উঠতে হবে। সেটা মীনাক্ষী কিংবা সৃজনদার মতো ছেলেমেয়েরা করে এসছেন বলে তারা আজকে চান্সটা পাচ্ছেন। কিন্তু আজকে যদি সেম জিনিসটা আমি তৃণমূল কংগ্রেসের ইয়েতে প্রশ্ন করি, আজকে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা তার সমবয়সী যারা নেতারা, যারা এতদিন ধরে খেটে একটা পদ পাওয়ার চেষ্টা করছেন, আজকে নিজের পিসি হয়ে সেই পদটা উনি দিতে নারাজ। এবং তার জন্য কিছুদিন আগে শুনছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা নিজের নতুন দল তৈরি করছে নিজের পিসির এগেনস্টে লড়ার জন্য। এই জিনিসটা আর যাই হোক বামপন্থী দলে দেখা যাবে না বলে আমার বিশ্বাস। এই সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলো এখন কিন্তু জনমত গঠনে একটা বড় ভূমিকা পালন করে, কিন্তু এখানে অনেক সময় দেখা যায় যে যা ইচ্ছা তাইভাবে মানুষ করছে, নোংরা মতো চলতেই থাকে। আবার অন্যদিকে একটা বিষয় বলতে পারি যে এই যে কার কত ফলোয়ার্স, কার কত ভিউজ, মানে একটা হিউজ ফলোয়ার্স মানে সে সুযোগ পেয়ে যাচ্ছে, মানে যোগ্যতার মাপকাঠি হিসেবে ধরা হচ্ছে। তো সেই দিক থেকে তুমি সোশ্যাল মিডিয়া যারা আমরা সারাদিন রাত ব্যবহার করছি, ওটা নিয়ে পড়ে থাকছে, ওটা নিয়ে কাজ করছি, সচেতন করবে কিভাবে যে যা ইচ্ছে তাই কি করা যায়? জনমত গঠন করাটা তো উচিত, এটা তো ঠিক, কিন্তু কোন জনমত গঠন করছো সেটার দিক দিয়ে একটা আমার ভুল খবর, হ্যাঁ ভুল খবর, সেটা একটা ব্যাপার। এবং সেটা একটা আমাদের মনে হয়েছিল একটা অল্টারনেটিভ মিডিয়া থাকা উচিত, এটা একটা সত্যি কথা। যখন আমরা টিভি মিডিয়া যারা দেখছি দিনের পর দিন, তারা কিভাবে একটা কর্পোরেটলি যারা বিক্রি হয়ে যাচ্ছে, সেটা যে কোনো বড় বড় চ্যানেলের কথা বলো, সেখানে মানুষের মনে হয়েছিল একটা অল্টারনেটিভ মিডিয়ার থাকা উচিত, যারা অন্তত প্রশ্ন করতে পারবে এবং সঠিকভাবে প্রশ্ন করতে পারবে, মানুষের জনমত তৈরি করতে
করতে পারবে, সেটাও সঠিকভাবে দরকার ছিল। কিন্তু এভাবে যেমনি আমরা টিভি মিডিয়াতে দেখে এসেছি, আস্তে আস্তে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া যারা আছে তারাও কোথাও না কোথাও দিনের শেষে বিক্রি হয়ে যাচ্ছে বলে আমার বিশ্বাস। এবং সেক্ষেত্রে মানুষকে সচেতন থাকতে হবে। দেখো এখনকার দিনে তোমার কাছে এত প্ল্যাটফর্ম আছে যেখান থেকে তুমি খবরটাকে রিচেক করে নিতে পারো, এটা সত্যি কি সত্যি নয়। আমি শুধু খবর ছাড়া আলাদা আরো যদি অন্য অন্য কথা বলি, যেখানে কিছু নিউডিটি চলছে এখন, কিংবা ফুড ব্লগিং, এইসব একটা সময় অবধি ভালো লাগে, একটা মানুষ হয়তো জিনিসটাকে নিচ্ছেন, কনজিউম করছেন। কিন্তু আমার পার্সোনাল যে মতামত তা হচ্ছে ইয়াং জেনারেশন তারা এগুলোর সাথে সাথে তারা কেন পলিটিক্যালি ম্যাচিওর হচ্ছে না, তার একটা কারণ হচ্ছে তাদের চোখের সামনে সবসময় এইগুলো ভেসে উঠছে। তাদেরকে যদি কোনো নিউজ মিডিয়া, কোনো চ্যানেল, ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার কথা বলছি, তারা যদি দিনের শেষে একবার আমাদের সংবিধান আমাদের কি দায়িত্ব দিয়েছে, সংবিধানের প্রতি আমাদের কি দায়িত্ব, এগুলো যদি আমাদের ছেলেমেয়েদের সামনে একবার তুলে ধরতাম, তারা পলিটিক্যালিও ম্যাচিওর হতো, তাদেরকে কন্টেন্ট, ভালো কন্টেন্ট আমরা পশ্চিমবঙ্গে কনজিউম করাতে পারতাম। এবং সেটা দায়িত্ব তো মিডিয়ার ছিল, অবশ্যই মিডিয়ার ছিল, সেটা মিডিয়া পালন করছে না বলেই আমার মনে হয়।